আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা চলছে, বিতর্ক চলছে এবং পক্ষ এবং বিপক্ষে নানা রকম যুক্তি তুলে ধরা হচ্ছে। এখানে কেবলমাত্র শেখ হাসিনা নন, তার সঙ্গে সঙ্গে আবার আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা, রাজনীতিতে পুনর্বাসন হওয়া এবং আরও নানা বিষয় নিয়ে দেশের যারা প্রথিতযশা বিজ্ঞানী আছেন, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবী, তারা নানা রকম কথাবার্তা বলছেন এবং এদের মধ্যে যারা শেখ হাসিনার পক্ষের লোক, তারা মনে মনে বলছেন, আল্লাহর সাথে বলছেন। আর যারা বিপক্ষের লোক, তারা প্রকাশ্যে বলছেন। যারা প্রকাশ্যে বলছেন তাদের মধ্যে নাম বললাম না, আপনারা অনেকেই হয়তো জানবেন। তো কয়েকজন বুদ্ধিজীবী বলেছেন যে যদি আওয়ামী লীগ আবার রাজনীতিতে পুনর্বাসিত হয়, শেখ হাসিনা আবার যদি ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে তার যে যত লেখাপড়া, যত জ্ঞান, সবই তিনি সমুদ্রে ফেলে দিবেন বা তার এই জীবনের সকল অর্জন মিথ্যা প্রমাণিত হবে। অর্থাৎ তিনি তার যে নীতিশাস্ত্র, তার যে পলিটিক্যাল সায়েন্সের যে জ্ঞান, গুণাবলী বা গরিমা, এগুলো ব্যবহার করে তিনি শতভাগ নিশ্চিত হয়েছেন যে কোনো অবস্থাতেই শেখ হাসিনা বা আওয়ামী লীগের বাংলাদেশে ফিরে আসা সম্ভব নয়। আর যদি তিনি ফিরে আসেন বা আওয়ামী লীগ ফিরে আসেন, তাহলে রাজনীতির সকল ব্যাকরণ উল্টে যাবে এবং সেই অবস্থায় তার বেঁচে থাকার কোনো মানে হয় না। রাজনীতিতে এরকম অনেক ভাঁজ হয়, বুদ্ধিজীবী মহলেও অনেক ভাঁজ হয়। আদিকালে এরকম বড় বড় রাজাবাদশারা এরকম বাজি ধরতেন এবং কখনো কখনো সেই বাজিতে পরাজিত হয়ে অনেকে রাজ্যহারা হতেন, আবার অনেকে নতুন কোনো রাজ্য পেতেন, রাজকন্যা পেতেন। এমনকি বড় বড় রাজারা নিজেদের যে রানী, তাকেও জুয়ার কোর্টে বন্ধক রাখতেন। আপনারা সেই মহাভারতের বিখ্যাত দ্রৌপদী, সেই দ্রৌপদী, তার যে ইতিহাস আপনারা সবাই জানেন। তো যেটা বলছিলাম যে এই যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, তিনি হুমকি দিচ্ছেন, তিনি ঢুকে পড়বেন, তিনি হুমকি দিচ্ছেন তিনি 6 মাসের মধ্যে ফিরে আসবেন, তিনি হুমকি দিচ্ছেন এয়ারপোর্টে তিনি এসে নামবেন আর জেলখানা প্রস্তুত করতে। আর যেহেতু তিনি ফাঁসির আসামি, ইতিমধ্যে তাকে ফাঁসি দেওয়া হয়ে গেছে, কাজেই সে ফাঁসি কার্যকর করার জন্য ফাঁসির মঞ্চ তৈরি করতে তিনি সরকারকে অনুরোধ করেছেন, নির্দেশনা দিয়েছেন, হুমকি দিয়েছেন, হোয়াট এভার মেবি। আর এগুলো নিয়ে সরকার ঠিক কথার কথা নয়, সরকার এটাকে খুব সিরিয়াসলি গ্রহণ করেছে। তাদের একাংশ বলছে যে ঠিক আছে, উনি যদি আসেন ন্যায় বিচার পাবেন। মানে তাকে যেভাবে ফাঁসির আসামি করা হয়েছে, যেভাবে তাকে ফাঁসি দেওয়া হবে ওটা নিয়ম মেনে তাকে ফাঁসি দেওয়া হবে, ঠিক ক্রস ফায়ার দেওয়া হবে না বা তাকে ঠিক যেটাকে বলা হয় ইলেকট্রিক চেয়ারে বসানো হবে না। আমাদের দেশে গতানুগতিকভাবে নিয়ম মেনে অতীতে যেভাবে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অতীতে যেভাবে কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, তারপর সেই যে মীর কাসিম আলী, তাদেরকে যেভাবে নিয়ম মেনে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে ওইভাবে ফাঁসি দেওয়া হবে। ফাঁসির আগের রাতে তার কাছে জিজ্ঞাসা করা হবে আপনি কি খাবেন। ফাঁসির দড়িতে চড়ানোর আগে তার শরীরের টেম্পারেচার মাপা হবে, তিনি সুস্থ আছেন কিনা। এরপর তার যারা আত্মীয় স্বজনরা আছেন তাদের সবাইকে শেষবারের মতো দেখা সাক্ষাৎ করতে দেওয়া হবে। এখন শেখ হাসিনা যে অবস্থায় আছেন, সরকারের যে কর্তা ব্যক্তিরা তাকে যে বলছেন যে তার প্রতি অন্যায় করা হবে না, অবিচার করা হবে না এবং তাকে এক্সট্রা জুডিশিয়াল কোনো কিছু করা হবে না। তো এখন শেখ হাসিনার যে অবস্থান, সে অবস্থান অনুযায়ী জুডিশিয়াল প্রসিডিউর বলতে মূলত জেলখানায় ঢোকানোর আগ পর্যন্ত একটা প্রসিডিউর আছে। সেটা হলো
তাকে পুলিশের জিম্মায় নেওয়া, তাকে পুলিশের কাস্টডিতে নেওয়া, নিরাপদে তাকে জেলখানায় পৌঁছে দেওয়া, এবং এটা ঢাকা এয়ারপোর্ট থেকে খুব সহজে সম্ভব। এর কারণ হলো এয়ারপোর্ট খুব রেস্ট্রিক্টেড একটা এলাকা। এই এলাকাতে আপনি বাইরে যতই লাফালাফি করুন না কেন, কিন্তু এয়ারপোর্টের ভিতরে আপনি সহজে ঢুকতে পারবেন না। আবার এয়ারপোর্টের ভিতর দিয়ে একটি অংশ আছে যেখানে সামরিক বিমান ওঠানামা করে, এবং ওই অঞ্চল, সামরিক বিমান যেখান দিয়ে ওঠানামা করে, সেই অঞ্চল দিয়ে হয়তো শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে। তো শেখ হাসিনা যদি আসেন তাহলে সেই সামরিক অঞ্চলেই তাকে ল্যান্ড করা হবে, এবং সেখান থেকে যদি সরকার চায় তাকে নিরাপদ আশ্রয়ে ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে যাওয়া হতে পারে। তারপর ক্যান্টনমেন্ট থেকে আবার হেলিকপ্টারে করে তাকে জেলখানায় নেওয়া যেতে পারে, এবং বেগম জিয়াকে যে জেলখানাতে নিঃসঙ্গভাবে রাখা হয়েছিল, ঠিক সেইভাবে তাকে ঢাকা কেন্দ্রীয় নাজিমউদ্দিন রোডে যে কেন্দ্রীয় কারাগার ছিল সাবেক, সেখানেও তাকে রাখা হতে পারে। যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেক্ষেত্রে তাকে হেলিকপ্টারে করেও নেওয়া যেতে পারে। এগুলো হলো কোনো এক্সট্রা জুডিশিয়াল অ্যাক্টিভিটিস হবে না, তার একটা ইতিবাচক দিক। এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আবার ভয়ও পাচ্ছে অনেকে যে যদি এসে যায়, যদি সব কিছু ঠিক মতো না থাকে, যদি আইনশৃঙ্খলা রক্ষা করা না যায়, বা আরও অনেক যে ভৌতিক কাণ্ড রয়েছে। বাংলাদেশে তো আসলে জিন ভূতের অভাব নেই, প্রতিটি বটগাছে একটা করে জিন আছে। তারপর আরও অনেক ছোট ছোট গাছ আছে গ্রামগঞ্জে, সেখানে অসংখ্য জিন বসবাস করে। কোনো কোনো জিন নাকি আবার সন্ধ্যার পরে সাপ হয়ে যায়, এবং রাস্তার মাঝে চিত হয়ে শুয়ে থাকে জিন। এরপরে ভূত তো আছেই, ভূতের সাথে সাথে আবার প্রেত, যেটাকে আমরা পেতনি বলি। তো সেই ভূত এবং প্রেত আছে। ভূত ভয় দেখায়, আর পেতনি যেগুলো মহিলা ভূত, সেগুলো মাছ খায়। বিশেষ করে জেলেদের সঙ্গে তাদের ভীষণ রকম ভাবসাব আছে। সারা রাত জেলেরা মাছ ধরে, আর সেই পেতনি এসে সেই মাছগুলো খেয়ে ফেলে, অনেক সময় নিয়ে যায়। এরকম গল্প কাহিনী আমরা শুনেছি। রাজনীতির ময়দানেও এরকম জিন, ভূত, প্রেত, এদের উৎপাত প্রচুর আছে। বহু রাজনীতিবিদদের আপনি দেখবেন হাতে 10-12টা আংটি পরে থাকে। কোনোটা হয়তো নীলা, কোনোটা হয়তো পান্না, কোনোটা হয়তো যাকে বলা হয় রুবি। এইরকম 10-12টা আংটি পরে থাকে। এগুলো পরে থাকে শনির দশা থেকে বাঁচার জন্য, বৃহস্পতির যে শুভ লক্ষণ সেগুলো পাওয়ার জন্য। এবং রাজনীতিবিদরা যেহেতু বিশ্বাস করেন যে ক্ষমতা আল্লাহর দেয়া দান, ক্ষমতা আবার নিয়ে যাওয়া আল্লাহর দান, এই জন্য অনেকেই সেই রুদ্রাক্ষের মালা গোপনে পরেন, হাতে সেই তসবি রাখেন, কোমরে তাবিজ পরেন, এবং বড় বড় রাজনীতিবিদ, দেশি এবং বিদেশি, তারা বিভিন্ন পীর, আউলিয়া, ঠাকুর বাবা, সন্ন্যাসী এবং অন্যান্য যে সকল আধ্যাত্মিক সাধক রয়েছেন তাদের সঙ্গে দেখা করার জন্য যান। ওরে আমার বাবারে বলে পা ধরে তারা চুম্বন করেন। এরকম অনেক রাজনীতিবিদ এই বাংলাদেশে আমরা দেখেছি বিভিন্ন সময়টিতে। তো সেক্ষেত্রে শেখ হাসিনার যে বাংলাদেশের আগমন, সেই আগমন নিয়েও কিন্তু এরকম অলৌকিক নানা ঘটনা ঘটছে। কেউ হয়তো যারা ভয় পাচ্ছেন শেখ হাসিনা এলে একটা ডলাডলি হতে পারে, কসলাকসলি হতে পারে, এরপরে আরও অনেক কিছু হতে পারে। শেখ হাসিনাকে সবাই অতীতে যেভাবে দেখেছেন, তিনি যদি আবার ক্ষমতা লাভ করেন কোনো কারণে, একেবারে ধরুন 1,00,000 ভাগের 1 ভাগ যদি সম্ভাবনা থাকে, এটাকে তো একেবারে বাদ দেওয়া যায় না। এর কারণ হলো সে এখনও জীবিত আছে, তার দল, 6 কোটি মানুষ তার দল করে বাংলাদেশে, তার পেছনে ভারতের মতো একটা রাষ্ট্রশক্তি আছে, আর অনেক কিছু আছে। ফলে ধরুন তিনি আসবেন না, তিনি কোনো কিছু হবেন না, এটা 9,999। কিন্তু যদি সেই 9,999 এর পরে ওই যে একটি সংখ্যা থাকে, 1,00,000 ভাগের 1 ভাগ, এটারও কোনো সম্ভাবনা থাকে, এবং তিনি যদি আসেন তাহলে আমার কি হবে? আমার গালের কি হবে? আমার পশ্চাৎদেশ নিতম্ব, সেটার কি হবে? আমার পিঠের কি হবে? আমার মেরুদণ্ডের কি হবে? ইত্যাদি নানা রকম। সবাই, মানে আমাদের দেশে তো এগুলো ইন্স্যুরেন্স করার কোনো ব্যবস্থা নেই। এগুলো
অনেকে যারা খুব ভীত সন্ত্রস্ত, সাহসী মানসিকতা আমি বলছি না, ভীতু টাইপের মানুষ, তারা এরকম বিশেষ অঙ্গ-প্রত্যঙ্গ দেখেন, নিতম্বে তেল মাখেন, বুকে সরিষার তেল মাখেন যেন একটু সাহস বাড়ে। তারপর গালে ভালো করে ক্রিম মাখেন, গালটা নরম তুলতুলে থাকে, শক্ত গালে চড় থাপ্পড় মারলে অনেক ব্যথা লাগতে পারে। এরকম কিছু যে ঘটনা ঘটছে না, নট লাইক দ্যাট। তো আমারও এরকম টেনশন হচ্ছে। সেই টেনশনে আমি হঠাৎ করে এই ChatGPT বা যেটা গুগলের জেমিনি আছে, তাকে জিজ্ঞাসা করলাম যে আসলে শেখ হাসিনার কি কোনো আসার সম্ভাবনা আছে? অবাক করার ব্যাপার হলো সে অনেকগুলো সম্ভাবনার কথা বলল, যে এই সম্ভাবনা ঘটতে পারে এবং এই সম্ভাবনায় সে আসতে পারে। এবং সেগুলো শুনে তো আমি রীতিমতো অবাক। মানে ChatGPT বা AI সে কি করে জানলো যে ভারত এবং বাংলাদেশের মধ্যে পর্দার আড়ালে কি সম্পর্ক হচ্ছে? আর প্রকাশ্যে কি ধরনের দ্বন্দ্ব এবং সংঘাত হচ্ছে? নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার কি সম্পর্ক? বর্তমান বিজেপি এবং পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে আওয়ামী লীগের কি সম্পর্ক? সীমান্তে কি ঘটতে পারে? এয়ারপোর্টে কি ঘটতে পারে? আর সরকার তাদের যে স্বাভাবিক সরকারি যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী শেখ হাসিনাকে যদি বন্দী প্রত্যাবর্তন আইন মেনে আনে, তাহলে কিভাবে শেখ হাসিনা আসতে পারে? আর যদি আইন ভঙ্গ করে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকতে চায়, তাহলে কি পরিণতি হতে পারে? এই ডিটেইলস, ইন ডিটেইলস জেমিনি এবং ChatGPT কি করে জানলো? আপনাকে আগে প্রশ্ন করতে হবে। খুব মানে এখানে প্রশ্নের ধরনের উপর নির্ভর করবে যে আপনি প্রশ্ন করে দেখেন ChatGPT-কে যে শেখ হাসিনার অতীতের যে রেকর্ড, ১৭ বছর সে যেভাবে চালিয়েছে, ৪০ বছর যেভাবে সে দল চালিয়েছে, তার যে ব্যক্তিগত চরিত্র, সে অনুযায়ী সে যে কথাগুলো বলছে বাংলাদেশে টুস করে ঢুকে পড়বে, তারপর সে ৬ মাসের মধ্যে বাংলাদেশে আসবে, এই কথা কতটা যৌক্তিক বা এটা সম্ভব কিনা? জাস্ট এই প্রশ্নটা করে দেখেন, দেখেন ChatGPT কি বলে। তারপরে জিজ্ঞাসা করেন যে বাংলাদেশ সরকার তাকে কি বৈধভাবে ফেরত আনতে পারবে? তারপর জিজ্ঞেস করেন নরেন্দ্র মোদী ভারত এখন যেভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক যাচ্ছে, তাতে করে শেখ হাসিনাকে কি তারা নিয়ম মেনে প্রত্যাবর্তন মানে প্রত্যার্পণ করবে কিনা? এই প্রশ্নগুলো ৩-৪টা প্রশ্ন করে দেখেন, আপনি যে উত্তর পাবেন, আমার বিশ্বাস যে আপনি অবাক হয়ে যাবেন যে টেকনোলজি কোথায় চলে আসছে। তো এই যদি হয় কম্পিউটারের মন্তব্য, রোবটিক মন্তব্য, AI এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বুদ্ধি, তাহলে মানুষের যে স্বাভাবিক ধীমান রয়েছে, ধীমান যেটা মানুষকে বলা হয় যে প্রজ্ঞাবান, মানুষের যে জাদুমন্ত্র করার ক্ষমতা রয়েছে, মানুষ যেভাবে ভবিষ্যৎ বলে দিতে পারে, এই যে শত শত নয় হাজার হাজার বছর ধরে জ্যোতিষশাস্ত্র যেভাবে চর্চিত হয়ে আসছে, যেখানে ১০০০ বছর পরে পৃথিবীতে কি হবে সেই জিনিসগুলো নির্ভুলভাবে বলে দেওয়া হয়েছে এবং সেভাবেই ঘটছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের জমানাতে বলে দেওয়া হয়েছিল ৫৭০ খ্রিস্টাব্দে আরবের কোন এলাকাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। পারস্যের সম্রাট নওশেরওয়া তিনি স্বপ্নে দেখেছিলেন যে তার প্রাসাদ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কেন হচ্ছে তিনি সেটা জানার জন্য সারা দুনিয়ার জ্যোতিষীদেরকে খোঁজ করলেন এবং ওই জামানাতে প্রায় ৭০০ বছর যার জীবন ছিল, তার নাম হলো সাতিহ। তিনি একজন বিখ্যাত, যাকে বলা হয় এরকম আধ্যাত্মিক পুরুষ ছিলেন। তার মস্তিষ্ক ছাড়া সারা শরীরে শুধু মাংসপিণ্ড ছিল, কোনো হাড্ডি ছিল না। সিরিয়ার দামেস্ক নগরীতে তিনি বসবাস করতেন। যেদিন আল্লাহ রাসূল জন্ম নিলেন ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল, সেই দিনই পারস্যের সম্রাট নওশেরওয়া যে স্বপ্নটি দেখলেন, দুর্বোধ্য স্বপ্ন, এই স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতে চাইলেন। এবং সাথী যখন তিনি প্রায় মৃত্যুপ্রায়, মানে তাকে অন্তর্জলী যাত্রার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, সম্রাটের ফরমান যখন তার কাছে গেল, তিনি ব্যাখ্যা দিয়ে বললেন যে আরবের
মক্কা নগরীতে এক শিশুর জন্ম হয়েছে, যে শিশু আগামীতে নবী হবেন এবং যে শিশু বাদশাহ হবেন, এবং তিনি বাদশাহ হওয়ার পর তার পরবর্তী যারা ওয়ারিশ হবেন, খলিফা হবেন, তাদের হাতে পারস্য সাম্রাজ্যের পতন ঘটবে। আল বিদায়া ওয়ান নেহায়া এই গ্রন্থে এই কাহিনীটি বর্ণিত রয়েছে। এই হলো জ্যোতিষশাস্ত্রের এরকম হাজার হাজার ঘটনা আমি আপনাকে বলতে পারবো, যেটি রাজনীতির ইতিহাসে লেখা আছে। কোনো দর্শনশাস্ত্র, ফিলসফিক্যাল যে বইগুলো রয়েছে, কেউ এই জ্যোতির্বিজ্ঞানকে অস্বীকার করেনি। তো সেক্ষেত্রে শেখ হাসিনাকে নিয়ে বাংলার আকাশে কি হতে পারে, সেটার একটা জ্যোতির্বিজ্ঞান আছে, এবং সেই জ্যোতির্বিজ্ঞান জানার জন্য যারা উৎসাহী, তারা কেউ কামরূপ কামাখ্যা যাচ্ছেন, কেউ কেউ গয়া যাচ্ছেন, কেউ কাশী যাচ্ছেন, কেউ বৃন্দাবন যাচ্ছেন, কেউ হয়তো সেই হিমালয়ের যে চূড়াতে কোনো দয়াল বাবা আছেন, কেবলা বাবা আছেন, তাদের কাছে জানতে ছুটোছুটি করছেন, কেউ পক্ষে কেউ বিপক্ষে। মানুষের ভয় এবং মানুষের যে আতঙ্ক, এটা খুব সিরিয়াস, এটা একটা মানুষকে শেষ করে দেয়। তো এখন এই যে শেখ হাসিনাকে নিয়ে যে আমাদের আতঙ্ক, আমাদের যে ভয়, এটি কাটাতে হবে। কিভাবে কাটাতে হবে এটি আমি বলতে পারবো না, হয়তো সরকার আরও ভালো বলতে পারবে। কিন্তু বাস্তবতা হলো আমরা কেউই এখনো পর্যন্ত শেখ হাসিনার আতঙ্ক থেকে নিজেকে বিযুক্ত এবং বিমুক্ত করতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।